যেই দিন আমার প্রবাসী স্বামীকে বাড়ি ভর্তি লোকের সামনে ডিভোর্স দিয়ে আমার ছোট্ট দুইটা বাচ্চাকে তার কাছে রেখে আমার প্রেমিকের হাত ধরে চলে এসেছিলাম, আমার প্রবাসী স্বামী বাড়ি ভর্তি লোকের সামনে পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করছিল। আমার একটাবার বাচ্চা দুইটার কথা ভাবো, ওরা অনেক ছোট, তোমাকে ছাড়া থাকতে পারবে না, তুমি যা বলবে আমি তাই শুনবো। কিন্তু আমার স্বামীর চোখের পানি আমার বাচ্চাদের আত্মনাদ আমার কান পর্যন্ত পৌঁছায়নি। আমার স্বামী সন্তানের জন্য বিন্দু মাত্র মায়া আমার মনে ছিল না। ওই বাড়ি ছেড়ে সেই দিন আমার প্রেমিকের হাত ধরে আমি চলে আসি। ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমার স্বামী মিরাজ একজন কুয়েত প্রবাসী। বিয়ের পর থেকে উনি আমাকে সুন্দর একটা জীবন উপহার দিয়েছিল। কোনো কিছু অভাব ছিল না, টাকা পয়সা, গহনাগাটি, বাড়ি, সয় সম্পত্তি সবকিছুই পরিপূর্ণ ছিল। শুধু অভাব ছিল আমার স্বামী। বিয়ের 3 মাস পর আমার স্বামী আমাকে রেখে আবারও চলে যায় প্রবাসে। আমার স্বামী প্রবাসে যাওয়ার পর বাবার বাড়িতে আমি থাকতাম, শ্বশুর বাড়িতে থাকতাম। এইভাবে দিনগুলো আমার পার হয়ে যেত। শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি আমার প্রতিটা কাজে ভুল ধরতো। এজন্য আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আমি খুব বায়না করতাম। আমার স্বামীকে বলতাম না যে তার মা আমার প্রতিটা কাজে ভুল ধরে, আর বলতাম তোমাকে ছাড়া আমার সময় কাটে না। এভাবে কেটে যায় একটা বছর। 1 বছর পর আমার স্বামী আবারও প্রবাস থেকে প্রথম আমার বিয়ের পর ছুটিতে আসে। তার সাথে প্রতিটা মুহূর্ত ছিল আমার অনেক বেশি স্পেশাল, মনে আমার জীবনের শ্রেষ্ঠ সময়। 2 মাস ছুটি কাটিয়ে যখন সে প্রবাসে যাবে, যাওয়ার আগে জানতে পারে আমি কনসিভ করেছি। আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই খুশি হয়েছিল। আমাকে প্রেগনেন্ট অবস্থায় রেখে সে আবারও প্রবাসে চলে যায়। প্রেগনেন্সি সময়গুলো আমার স্বামীকে আমি খুব মিস করতাম। বাবার বাড়িতেই আমার বেশি থাকা হতো। শ্বশুর বাড়িতে থাকলে আমার শাশুড়ি প্রতিটা কাজে আমার ভুল ধরতো, যেন সে এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। কিন্তু আমার স্বামীকে আমি প্রথম তার মার নামে অভিযোগ করতাম না, বাবার বাড়ি যাওয়ার জন্য বায়না ধরতাম। প্রথম প্রেগনেন্সি ছিল আমার, বেশিরভাগই অসুস্থ থাকতাম। এভাবে কেটে যায় 10টা মাস। আমার কোল আলো করে আল্লাহ একটা পুত্র সন্তান দেয়। ছেলে হওয়ার পর পুরো শ্বশুর বাড়ির মানুষ, আমার হাজবেন্ড অনেক খুশি। আমার হাজবেন্ডের একটাই আবদার ছিল, লিপি তুমি আমাদের বাড়িতে থেকো, তাহলে আমার অনেক ভালো লাগে। আমার স্বামীর এই কথা রক্ষা করার জন্য আমার বাবার বাড়িতে যাওয়া আমি কমিয়ে দেই। শ্বশুর বাড়িতে বাচ্চাটাকে নিয়ে থাকতাম। কিন্তু আমার স্বামীকে আমি এটা বলতে পারতাম না যে তার মা মনে হয় এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। প্রতিটা কাজে আমার ভুল ধরতো। একদিকে স্বামীকে কাছে পেতাম না, আর একদিকে শাশুড়ি ক্যাটক্যাটানি, এক হাতে বাচ্চা সামলানো, সবকিছু নিয়ে একরকম যেন আমি একটা যুদ্ধে নেমে গিয়েছিলাম। তারপরও সহ্য করে নিচ্ছিলাম। আমার স্বামী প্রতি মাসে আমার অ্যাকাউন্টে মোটা অঙ্কের একটা টাকা পাঠিয়ে দিত, তবে এটা সংসার বাবদের খরচের জন্য না। বলতো তোমার যখন যেটা কিনতে ইচ্ছে করে, কোনো গহনাগাটি বা তোমাকে কাউকে কিছু দিতে ইচ্ছে করলে কারো কাছে যেন টাকা চাইতে না। এজন্য প্রতি মাসে আমার স্বামী মোটা অঙ্কের একটা টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিত। আমার যখন যেটা মন চায় আমি সেটাই করতে পারতাম। কিন্তু আমার শাশুড়ির চোখের সামনে শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় কোনো দামি পোশাক আশাক পরা যেত না। এগুলো নিয়েও আমার শাশুড়ি কথা শোনাতে। বিয়ে করার পর তার ছেলে পরিবর্তন হয়ে গিয়েছে, আমি নাকি তার ছেলেকে না করেছি তার বোনেদের দায়িত্ব পালন করতে, তার ছেলে আগের মতো নাই, বিভিন্ন কথা শোনাতো। একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমার স্বামীকে আমি অভিযোগ করা শুরু করি, সব সময় তোমার মা এগুলা বলে, আমি আর কত সহ্য করব বলো। বিয়ের পর থেকে উনি প্রতিটা কাজে আমার ভুল ধরে। উনি আমাকে এখনো মনে হয় মেনে নিতে পারছে না। আমার স্বামী মিরাজ শুধু আমাকেই বোঝাতো, বিনয় সহিত বলতো, কি বলবো বলো, সে তো আমার মা হয়। আমার স্বামী আমার গর্ভে 1 মাসের সন্তান রেখে গিয়েছিল। আমার বাচ্চাটা 1.5 বছর বয়স। এখনো আমার স্বামী সশরীরে তার বাচ্চাকে চোখে দেখেনি। 1.5 বছর পর আমার স্বামী ছুটিতে আসে। তখন একটা আমার জন্য গলার চেন এনেছিল। এটার জন্য আমার শাশুড়ি অনেক কান্নাকাটি, অনেক ঝামেলা করেছে। তার মেয়েদের জন্য আনেনি কেন? তবে আমার স্বামী মিরাজ ঠান্ডা মাথায় দুইটাই ম্যানেজ করেছিল। যেমন আমাকে কিছু বুঝতে দেয়নি, ঠিক তেমনি আমার শাশুড়িকে। আমার স্বামী মিরাজ যখন দেশে আসতো, মাথায় রাখলে উকুনে খায় আর নিচে রাখলে পিঁপড়ায় খায়। সে সারা রাত আমাকে একদমই ডিস্টার্ব করতো না। বাচ্চা কান্নাকাটি করলে বাচ্চাকে ফিডার খাওয়ানো সবকিছু আমার স্বামী করতো। বলতো তুমি আমার সংসারের জন্য অনেক স্যাক্রিফাইস করতেছো, আমার সন্তানকে বড় করতেছো, এতটুকু আমি করতেই পারি। মাথায় তেল দেওয়া থেকে শুরু করে পা পর্যন্ত সে আমার টিপে দিত। মাঝে মাঝে আমি নিজেই ভাবতাম এমন স্বামী আমি ভাগ্য করে পেয়েছি। এভাবে কেটে যায় আমার বিয়ে 7টা বছর। আমি আবারও মা হয়েছি। এবারও আমার একটা কন্যা সন্তান হয়েছে। আমার স্বামী চেয়েছিল ছেলের পর যেন একটা মেয়ে হয়, যেটা প্রায় মানুষেরই আশা থাকে। আল্লাহ আমাদের স্বপ্ন পূরণ করেছিল। আমার মেয়ে হওয়ার পর আমার স্বামী আমাকে আরো ভালোবাসে। আমার শাশুড়ির ক্যাটক্যাটানি দিনে দিনে আরো বেড়েই চলেছিল। একদিকে 2টা বাচ্চা আমার বেশি ছোট বড় ছিল না, ওদের সারাদিন আমার দেখাশোনা একা হাতে করতে হতো। আবার সংসারে কাজকাম, রান্না বান্না সব আমি নিজেই করতাম। আমার শাশুড়ি কোনো কিছুই করতো না। তারপরও ওনার অভিযোগে শেষ ছিল না। এদিকে আমার শাশুড়ি দিনে দিনে ক্যাটক্যাটানি এত পরিমাণে বেড়েছিল, যেটা আমি কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। সারাদিন আমি কাজ করতাম, বাচ্চা 2টা কান্না করলে কখনো ভুলেও ধরতো না। অথচ আমার স্বামী যখন ফোন করতো, এমন একটা ভাব দেখাতো উনি যেন আমার রান্না বান্না ছাড়া কোনো কাজই নেই। বাচ্চা 2 জনকে আমার শাশুড়িই সামলায়।
কিন্তু বাস্তব ছিল পুরোটাই আলাদা। আমার নামে প্রতিনিয়ত আমার শাশুড়ি আমার স্বামীর কাছে অভিযোগ করত। যখন আমার সামনে বসে আমার শাশুড়ি ফোনে এগুলো বলতো, আমি খুব কষ্ট পেতাম। এত কিছু করার পরও মানুষটা আমি মন পাই না। আর একদিকে আমার শাশুড়ির নামে আমিও অভিযোগ করা শুরু করে দেই। আমার স্বামী শুধু একটা কথাই বলতো, এই ঝামেলা আমার আর ভালো লাগে না, একটু মানিয়ে নেও না। মা বাবা হয়তো, আমি কি বলবো। কিন্তু আমার স্বামীকে আমি এটা বুঝাতে পারতাম না, সে একটু তার মা বাবাকে বুঝে, কিন্তু সে শুধু আমাকে একটা কথাই বলতো, মানিয়ে নাও মানিয়ে নাও। এছাড়া তার মুখে আরো কোনো কথাই ছিল না। আমি রাগে বাচ্চা দুইটাকে প্রচুর মারতাম, ওদের উপরে রাগ দেখাতাম, তারপর ওদেরকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতাম। একটা সময় ছিল আমার সময় কাটতো না, অথচ এখন বাচ্চা দুইটাকে নিয়ে আমার স্বামীর সাথে আমি ঠিকভাবে কথা বলতে পারি না, না ঠিকভাবে খেতে পারি, না ঠিকভাবে নিজের যত্ন করতে পারি। তারপর আমার শ্বশুর শাশুড়ি ক্যাটকাটানি থাকতোই। এইভাবে চলতেছিল আমার জীবনটা। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু শ্বশুর শাশুড়ি ননদের জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। রাত 12:30 বাজে, তখন বাচ্চা দুইটাকে ঘুম পাড়িয়ে ফোনটা কি ভেবে যেন হাতে নিলাম। অনেকদিন ফেসবুকে ঢোকা হয় না সংসারের আর সন্তানের ব্যস্ততার কারণে। দেখি অনেকে আমাকে মেসেজ দিয়ে রেখেছে। একজন এটা রিপ্লাই করলাম, ইসাহাক নাম, উনি আমাকে হাই লিখেছে। কি ভেবে যেন আমিও হ্যালো লিখলাম। তারপর উনি একটার পর একটা মেসেজ করতেই ছিল, আমি কেমন আছি, আমার বাড়ি কোথায়। একটু বিরক্ত লাগলো। তারপর ওনার কথাগুলো অনেক গোছানো ছিল। আমিও কি ভেবে যেন রিপ্লাই দিচ্ছিলাম। ওনার সাথে রিপ্লাই করার সাথে সাথে মনে হচ্ছিল আমি রিল্যাক্স ফিল করতেছি, সারাদিন যেন আমার কোনো ক্লান্তি নাই। এইভাবে 2-4 দিন কথা বলতে বলতে নিয়মিত ইসাহাকের সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। খুঁটিনাটি বিষয় সবই তাকে আমি বলতাম। আমার স্বামী কুয়েতে থাকে, আমার 2টা বাচ্চা আছে, সবকিছুই। এইভাবে কথা বলতে বলতে ইসাহাকের সাথে আমার ভালোবাসা একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ইসাহাক এমন ভাবে আমাকে বোঝার চেষ্টা করতো আর কথা বলতো যেন আমি তাকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি। সত্যি তাই, আমি তাকে বিশ্বাস করা শুরু করে দেই। আমার স্বামীকে তখন আমি ইগনোর করা শুরু করে দেই। সারাদিন আমি যতই কাজ করি না কেন, রাত্রে যখন ইসাহাকের সঙ্গে আমি কথা বলতাম, মনে হতো আমার কোনো সারাদিন কাজই করিনি, আমি কোনো ক্লান্তই না। এইভাবে ইসাহাকের সাথে আমার ফোনে সম্পর্ক চলে 7-8 মাসের মতো। এর আগে আমরা দুইজন দেখাও করেছিলাম, 2টা বাচ্চাকে নিয়ে। আমার ইসাহাক আমার 2 বাচ্চাকে আপন করে নিয়েছিল, যেমন একজন বাবা করে। ওর প্রতি আমার ভালোবাসা আরোই বেড়ে যায়। ইসাহাক একদিন বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমিও একই কথা বলি। তারপর আমরা দুইজনে ডিসিশন নিই যে আমরা পালিয়ে যাব। আমার বাচ্চা 2টাকে আমার শ্বশুর বাড়িতে রেখে কাউকে কিছু না বলে আমি পালিয়ে যাই। 2 দিন আমার কোনো খোঁজ ছিল না। এদিকে আমার মা বাবা, শ্বশুর বাড়ির মানুষ সবাই খোঁজাখুঁজি শুরু করে দেয়, থানায়ও জিডি করেছিল। 2 দিন পর আমি ইচ্ছা করে বাড়িতে ফিরে এসেছিলাম, কারণ ইসাহাক বলেছিল এইভাবে আসলে খারাপ দেখা যাবে, তোমার স্বামীকে তুমি আইনি ভাবে ডিভোর্স দিয়েই আসো। ওর কথা মতো আমার শ্বশুর বাড়িতে ফিরে এসেছিলাম। সবাই আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় গিয়েছি, কোথায় ছিলাম, কাউকে কিছুই বলিনি। এদিকে আমাকে 2 দিন না পাওয়ার কারণে আমার স্বামী জরুরি ভাবে টিকিট কেটে সে কুয়েত থেকে দেশে আসে। আমার স্বামী আসার পর আমি সরাসরি বলে, আমি তোমার সাথে সংসার করব না, আমি অন্য কাউকে ভালোবাসি, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমার স্বামী বারবার বলেছে তুমি যেটা বলবে আমি সেটাই শুনবো, কিন্তু আমি আমার এক কথায় অটল ছিলাম। আমার মা বাবা, ভাই বোন, আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই আমাকে বোঝাচ্ছিল, কিন্তু আমি ইসাহাককে এতটাই ভালোবাসতাম, আমি সবকিছুর বিনিময়ে ইসাহাককে চাই। তখন আমার ভাই আমাকে মেরে বলেছিল তুই কাকে ভালোবাসিস বলতো। আমি তখন ইসাহাকের নাম বলি। বলে তুই যাকে এত ভালোবাসিস তাকে আসতে বল, আসবে সে। ইসাহাককে আমি ফোন করে, ইসাহাক আসে। আমরা 2জন প্রাপ্ত বয়স্ক ছিলাম, সবাই আমাদের বোঝাচ্ছিল, এর বাইরে কিছু করতে পারেনি। ইসাহাকও বলেছিল আমি ওকে অনেক ভালোবাসি, ও বিবাহিত, তাতে আমার কোনো সমস্যা নাই। বাড়ি ভর্তি লোকের সামনে আমার প্রবাসী স্বামীকে আমি ডিভোর্স দেই। ডিভোর্স পেপারে সাইন করার পরও আমার প্রবাসী স্বামী আমার পা জড়িয়ে ধরে কান্না করতেছিল। লিপি, একটাবার বাচ্চা 2টার কথা ভাবো, ওরা অনেক ছোট, তোমাকে ছাড়া থাকতে পারবে, তুমি যা বলবো আমি তাই শুনবো। কিন্তু আমার স্বামীর চোখের পানি, আমার বাচ্চা 2টা চিৎকার আমার কান পর্যন্ত পৌঁছায়নি। আমার মনে বিন্দু মাত্র মায়া জন্ম নেয়নি। আমার বাবা বলেছে এই সন্তান 2টাকে আজকে এতিম করে যদি এই বাড়ি ছেড়ে তুমি চলে যাও, ভাববা তোমার মা বাবা নাই, আমরা তোমাকে কখনো পরিচয় দিব না। আমি কারো কথায় তোয়াক্কা করিনি। আমার বাচ্চা 2টা খুব কান্না করতেছিল। আমার কাছ থেকে একরকম গ্রামের মানুষ টেনে হেসড়ে নিয়ে যায়। এক কাপড়ে ডিভোর্স পেপারে সাইন দিয়ে ইসাহাকের সঙ্গে আমি চলে আসি। ভেবেছিলাম অনেক সুখে থাকবো। ইসাহাকের পরিবারও আমাদেরকে মেনে নেয়নি। ইসাহাক শহরে একটা বাসা ভাড়া নেয়, আমরা বিয়ে করে সেখানেই থাকি। 6 মাস আমার স্বপ্নের মতো জীবন কেটেছিল। আমার জন্ম দেওয়া 2টা বাচ্চার কথা আমার মনে পড়েনি। আমার মা বাবা, ভাই বোন, আমার শ্বশুর বাড়ির মানুষ, আমার বাচ্চা, কারোর সাথে আমার সম্পর্ক নাই। তবু আমার কোনো আফসোস হচ্ছিল না, না তাদের জন্য আমার মায়া ছিল। আমি ইসাহাকের কাছে আসার আগে আমার প্রবাসী স্বামীর দেয়া 10 লাখ টাকা ইসাহাকের ব্যাংকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, আর আমার কাছে 7 ভরি গহনা ছিল। আস্তে আস্তে যখন এগুলো সব শেষ হয়ে গেল, ইসাহাকের আসল রূপটা বের হয়ে আসতে লাগলো। ইসাহাক আমার কাছ থেকে খুব ঠান্ডা মাথায় বুঝিয়ে শুনে এগুলো নিয়েছিল। বলেছিল এগুলো বিক্রি করে আমরা 2 জনের নামে জমি কিনবো, আমরা যখন একটা ভালো অবস্থানে যাব তোমার গহনাগাটি বানিয়ে দেওয়া ব্যাপার। আমিও তাকে বিশ্বাস করে দিয়েছিলাম, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখি ইসাহাক নিজের নামে শুধু জমি কিনেছিল, আমার নামে না। দিনে দিনে ইসাহাকের অত্যাচার যেন বাড়তেই শুরু করে। ওর মা বোন সবসময় ফোন করে ওকে বলতো ওই মেয়েকে ডিভোর্স দে, 2টা বাচ্চা রেখে আসছে,
ওই মেয়ে তোর সাথেও সংসার করবে না, ওই মেয়ে ভালো না, তুই কম বয়সী একটা ছেলে, 2 বাচ্চার মাকে তোর সাথে মানায় না, গ্রামের মানুষেরা এখনো জানে না, মান সম্মানটা আমাদের টিকে যাবে, তুই ছেলে মানুষ, সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করাবো। এগুলা যখন ইসহাকের মা বাবা বোনেরা ফোন করে বলতো, ইসহাক আমার উপরে খুব টর্চারিং করতো, হাতের কাছে যেটা পেতো সেটা দিয়ে মারতো। ওর পা জড়িয়ে ধরে আমি চিৎকার করে কান্না করে বলতাম, তোমার জন্য আমার সম্মান, আমার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এসেছি, আমি কোথায় যাব, আমার কোথাও যাওয়ার জায়গা নেই, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ও আমাকে এত পরিমাণে মারতো যেটা বলার বাহিরে। সিগারেটের আগুন আমার হাতে চেপে ধরতো, বেল্ট দিয়ে মারতো, রুটি বানা ফিরা দিয়ে আমাকে মারতো, যেটা হাতের কাছে পেত। ইসহাক যখন আমাকে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দিত, আমার স্বামী মিরাজের কথা আমার মনে পড়তো। মানুষটা আমার পা পর্যন্ত টিপে দিত, মাথায় তেল দিয়ে দিত, কোনো কিছু আমার কম ছিল না। শুধু একটু শাশুড়ি কটু কথার কারণে পরকীয়া নামক রোগে জড়িয়ে আমি নিজের সংসার তছনছ করলাম। আমার বাচ্চা দুইটার কথা আমার মনে পড়তো, তারা খুবই ছোট ছিল। আমার মেয়েটার বয়স ছিল 3 বছর আর আমার ছেলেটার বয়স ছিল 5.5 বছর। আমার বাচ্চা দুইটার চেহারা আমার মুখের সামনে ভেসে উঠতো, মনে হচ্ছিল আমি কি করেছি আমার সাজানো সংসার। বারবার ফোনটা হাতে নিয়ে স্বামীকে ফোন দিতে পারতাম না, আর এইদিকে ইসহাকের নির্যাতন আরো বেড়েই চলেছিল। আমার বিয়ের তখন 1 বছর 2 মাস। ইসহাক আমাকে ডিভোর্স দিয়ে কোথায় যেন চলে যায়। আমি কিছু করতে পারিনি, আমার পেটে খাবার ছিল না, মাথার উপরে থাকার কোনো ছাদ ছিল না, আমার পাশে কেউ ছিল না। বাড়িওয়ালা বলেছিল 2 দিনের মধ্যে যেন আমি এই বাসা খালি করে দেই। সব ফার্নিচারে নাকি ইসহাক বাড়িওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। ইসহাক আগে থেকে সব প্ল্যান করে রেখেছিল আমাকে রাস্তায় নামাবে। হাত কাঁপতে কাঁপতে নির্লজ্জের মতো আমার প্রথম স্বামীকে ফোন দিলাম, মিরাজ। ফোনটা দেওয়ার সাথে সাথে মিরাজ বলে, কেন ফোন দিয়েছো? আমি একটু কান্না নিয়ে বলো, আমি কি দিতে পারি না? সে বলে, না, তুমি আমার তালাকপ্রাপ্ত স্ত্রী। আমি নির্লজ্জের মতো বলেছিলাম, আমার ভুল ক্ষমা করে দিয়ে আমাকে গ্রহণ করে নেও না, আমি এমন কাজ আমি কখনো করব না। আমার স্বামী বলেছিল আমাদের মুসলিম ধর্মে এটা জায়েজ নাই, তালাকপ্রাপ্ত স্ত্রীকে আবার গ্রহণ করা। আমি তখন তাকে বারবার কান্না করে দিয়ে রিকোয়েস্ট করেছিলাম, বাচ্চা দুইটার কথা ভেবে নেও না, তুমি যদি আরেকটা বিয়ে করো আমার মতো করে আমার বাচ্চাদের কেউ ভালোবাসবে না। আমার স্বামী মিরাজ বলেছিল, আমি তোমার মতো স্বার্থপর না, আমার বাচ্চাদের জন্য আমি সারা জীবন পার করে দিব, আমি কখনো বিয়ে করব না। আমিও তাকে বারবার অনুরোধ করেছি, আমার বাচ্চারা আমাকে ভালোবাসে, শুধু বাচ্চা দুইটার কথা ভেবে। আমার স্বামী মিরাজ বলেছিল, বাচ্চারা নাকি এখন আমাকে ভুলেই গিয়েছে। আমার ছেলে নাকি নিজেই বলে, মাম্মা ভালো না, মাম্মার সাথে তুমি কথা বলো না। কথাটা শুনে বুকের ভিতরে কে যেন আস্তে আস্তে ছুরি ঘোরাচ্ছিল। আমার স্বামীকে আমি বলি, তোমার মা বাবার সাথে আমি খারাপ আচরণ করব না, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমাকে একটাবার সুযোগ দাও, আমার ভুল হয়েছে। আমার স্বামী একটা কথাই বলতেছিল, কোনোভাবেই সম্ভব না। তোমার নাগর কোথায়? তোমার নাগর ছেড়ে চলে গিয়েছে? আমি তাকে বলেছি হ্যাঁ। তখন বলো, টাকা শেষ হয়ে গিয়েছে? টাকা লাগলে আমি টাকা দিব, কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসাবে কখনো গ্রহণ করে নিতে পারবো না, সম্ভব না। 20 মিনিট ফোনে কান্না করে তাকে আমি অনুরোধ করেছিলাম। সে বলেছিল, আমি যখনই তোমাকে ভোলার চেষ্টা করি তুমি আবারও আমাকে ইমোশন বানিয়ে দাও, তবে তোমার চোখের পানি দেখে আমাকে আর দুর্বল করতে পারবে না, আমি তোমাকে কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। এই বলে আমার স্বামী ফোনটা কেটে দেয়। আমার বাবার বাড়িতেও ফোন দিয়েছিলাম, তারা আমাকে ব্লক করে রেখেছিল। আমার মা বাবা ভাই বোন কারোর সাথেই আজ আমার সম্পর্ক নাই। এই ভালোবাসা পরকীয়া রোগের কারণ। আমার স্বামী আরো বলেছিল, আমার বাবা মা খারাপ, তুমি তো চাইলে পারতা আলাদা বাসায় থাকতে, তোমার কাছে তো টাকা পয়সাও ছিল, তাই বলে বাচ্চাদের এতিম করে রেখে তোমার চলে যেতে হবে? তুমি যদি বাচ্চাদের ভালোবাসতা কখনো পরপুরুষের সঙ্গে চলে যেতা না। তোমার স্বামী যদি থাকতো তুমি কখনো আমাদের কাছে ফোন দিতা না। 1 বছর পার হয়ে গিয়েছে, কখনো তো বাচ্চাদের একটা খোঁজ নাওনি। ও এখন তোমার পীড়িতের নাগর চলে গিয়েছে, তাই? তার কথাটা শুনতে তিতো ছিল, তবে চরম সত্যি ছিল। আমি জানি না কি করব, তবে কোনো উপায় না পেয়ে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার কলিজার টুকরা দুইটাকে দেখতে। আমার শ্বশুর শাশুড়ি দেখতে দিবে না, আমি একরকম জোর করেই দেখেছিলাম। আমার বাচ্চারা আমাকে চিনতে পারছে না। ছোট্ট 2টা বাচ্চার জন্য 1 বছর 2 মাস অনেক দীর্ঘ টাইম একটা মানুষকে ভোলার জন্য। তাদেরকে আমি বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতেছিলাম। তারা যেন আমাকে চেনেই না, আমি যেন অপরিচিত একটা মানুষ। এমন এক পরকীয়া রোগের সাথে আমি জড়িয়েছিলাম, যেই সম্পর্ক মা ভাই বোন আমার স্বামী সন্তান সবকিছু থেকে আজকে আমাকে রাস্তায় নামিয়েছে, ধ্বংস করে দিয়েছে আমাকে। আমার এই পরকীয়া নামক ভালোবাসা, স্বামী সন্তান রেখে আমি অন্য পুরুষের সাথে স্বর্গ করতে চেয়েছিলাম, আজ আমি রাস্তায়। এটা একটা আপুর লাইফ হিস্টরি ছিল। ধন্যবাদ সবাইকে।